আচ্ছা, যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পাবে না, আলোচনার বিষয় হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 24 ধারা পূর্তিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। পূর্তিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা মানে হচ্ছে পূর্তিকারের পথটা নিজের ভুলের কারণে কি করছে, বন্ধ করে ফেলাইছে নিজে। এক্সাম্পল স্বরূপ, ক্ষতিপূরণ আদায় করতে যে পারে না, প্রথম এটা হচ্ছে কি যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারে না। এখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি আমার প্রতিনিধি হিসাবে একটা দলিল সম্পাদন করছেন, মূলত আপনি আমার প্রতিনিধি না, এটা আপনি কি করছেন, আপনি নিজের কাজটা নিজেই করছেন। এখন আপনি আমার নামটা প্রতারণার জন্য ওখানে লিখতে পারেন, অথবা আপনার নিজের সুবিধার জন্য লিখতে পারেন। যে কোনো কারণে আপনি আমার নাম দেওয়ার কারণে যদি ওই চুক্তিটা ভঙ্গ হয়, আপনি কখনোই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পাবেন না, আপনার পক্ষে কখনোই যাবে না। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে যে নিজের চুক্তির শর্ত নিজেই ভঙ্গ করছে। এক্সাম্পল স্বরূপ, রাহুলের একটা বাড়ির দাম হচ্ছে, বাড়ি সহ বাগান হচ্ছে 50 লক্ষ টাকা। এখন এই রাহুল বৃষ্টির সাথে এই বাড়ি প্লাস বাগানটা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। যখনই রাহুলের সাথে আর বৃষ্টির সাথে চুক্তিটা সম্পন্ন হইল, বৃষ্টি আপু যখন 50 লক্ষ টাকা দিল, 25 লক্ষ টাকা দিল, বাকি আছে 25 লক্ষ টাকা। এখন চুক্তি হওয়ার পরে কি করলো, এই বাগানের যে ভালো ভালো গাছটি আছিল এগুলারে হ্যাঁ রাহুলে কিছু সরাইছে। এখন বৃষ্টি যদি এই ঘটনা দেখার পরে যদি বাকি 25 লক্ষ টাকা দিতে না চায়, সেতে অবশ্যই রাহুল তো অবশ্যই মামলা করবে, কিন্তু মামলা করলে সে কি পাবে না, সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পাবে না। কেন পাবে না? কারণ তার সাথে শর্ত হয়েছে বাড়ি প্লাস বাগান। এখন চুক্তি হয়ে গেছে, দেখে কি করলো, বাগান ধ্বংস করে দিল, এটা তার শর্ত ভঙ্গ হয়েছে, এই জন্য কি পাবে না, সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পাবে না। এরপর হচ্ছে যিনি ইতিমধ্যে তার পূর্তিকার বেছে নিয়েছে, যে একবার আইনের ভাষা হচ্ছে আপনি যদি একবার কোনো বিষয়ে পূর্তিকার পান, সেকেন্ড টাইম আপনি পাবেন না, এটা আর বুঝানোর কিছু নাই। এরপর হচ্ছে যিনি চুক্তির আগে অবগত ছিল যে উহার বিষয়বস্তু বিলবন্ধ করা হয়েছিল এবং তখনও তা কার্যকরী ছিল, এটি একটু বুঝানোর মতো আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যিনি চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু বিলিবন্ধ করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল। হ্যাঁ, বিষয়বস্তুটা কি? এক্সাম্পল স্বরূপ, একটা জায়গা, এই জায়গাটা রাহুল সাহেব কি করলো, তার বোনকে দলিল করে দিল, হ্যাঁ হেপা দলিল করে দিছে। এখন বোন বৃষ্টি হচ্ছে এই জায়গার দখলে আছে, মানে বিলিবন্ধ কি কার্যকরী আছে, কিন্তু এখানে লেখাই আছে যে তখনও তা কার্যকরী ছিল। এখন কি করলো, এই রাহুল এই সেম জায়গাটা বা এই সেম বাড়িটা কি করলো, তার বোন দখলে থাকা অবস্থায় সে আবার জাহিদের সাথে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইল। এই চুক্তি কি পাবে না, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ রাহুল পাবে না। কারণ এটা কিন্তু কি, রাহুল আগেই তার বোনকে বিলিবন্ধ করে দিয়েছে, বিলিবন্ধ করে দেওয়ার কারণে এটা আবার কার্যকরীও ছিল। এই কারণে রাহুল কখনোই কি পাবে না, এই জাহিদের সাথে যে ঝামেলা হোক বা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পাবে না। এই হচ্ছে 24-এর 4টা পয়েন্ট। এরপর হচ্ছে 25 ধারাটা আমরা একটু নিয়ে নেই। 25 ধারায় বলছে, এই সুদীপ সাহেব লেখেন কেন, প্রশ্ন করবেন একটা জিনিস না পারলে। 25 ধারায় বলছে সত্য নাই এমন ব্যক্তি কর্তৃক বা পত্তনদাতা কর্তৃক বিক্রয়ের চুক্তি, সম্পত্তি বিক্রয়ের চুক্তি। এখন আমি এইটা ভাড়া নিছি না, আমি কি এটা বিক্রয় করে দিয়ে ছেড়ে দিতে পারবো না? সেম সত্য নাই আমার, আমি কি মালিক? আমি মালিক না, আমি একজন ইজারাদার, আমি ভাড়াদার। আমি চাইলে আমার মেয়াদের মধ্যে আমি ভাড়া দিতে পারবো, আমার যে মেয়াদ আছে ওই মেয়াদের মধ্যে
আমি আমার মেয়াদের বাইরে ভাড়া দিতে পারবো না, সেটা কোথায় বলা আছে? ভাড়া দিলেও কি হবে না, সেটা বলবৎযোগ্য চুক্তি হবে না। হ্যাঁ, 21 বলা আছে না? হ্যাঁ। এখন আমার সত্য নাই, 25 ধারায় বলতে আছে যার সত্য নাই সে কখনো কি করতে পারবে না, বিক্রয় না ইজারা তো ইজারা করতে পারবে। এখানে যার সত্য নাই সে বিক্রয়টা কি সম্পাদন করতে পারবে না। সত্যহীন ব্যক্তির দ্বারা বিক্রয় কখনো বৈধ হতে পারে না। যার সত্য নাই, 25 ধারার কথা হচ্ছে যার সত্য নাই তার মাধ্যমে কখনোই বিক্রয়টা বৈধ হতে পারে না। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, এই পর্যন্ত।